তুমি একটা পিচ্চি মেয়ে, তুমি বিয়ের কি বুঝবে? আমার সকল কাজ কি তুমি পারবে? তোমার তো বিয়ের বয়স হয়নি, তাও তুমি বিয়ে করতে পাগল হয়ে গেছো কেন? পিচ্চি মেয়েটি তখন বলল, আপনার স্ত্রীর থাইকা আমি বেশি পারব। আপনার কতটুকু ক্ষমতা আছে আমার তা দেখার আছে। আমি পিচ্চি মেয়ের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। একটা বাচ্চা মেয়ে বলে কি? মেয়েটা আরও বলল, আপনি আমায় বিয়ে করে দেখেন আমি কি করি। আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, ঠিক আছে, তাহলে আমি বিয়ের আগে তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি পাশ করো তাহলে আমি তোমায় বিয়ে করব। মেয়েটা বলল, আপনার যে কোনো পরীক্ষায় পাশ করতে পারব। তারপর আমি পিচ্চি মেয়েটাকে নিয়ে হোটেলে গেলাম। পিচ্চি মেয়েটাও রাতে আমার সাথে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কি করে সম্ভব এই বাচ্চা মেয়ের ধারা। বাকি ঘটনাটি গল্পটা বলছি। 2 দিনের ছুটিতে বাসায় এসে হতভম্ব হয়ে বসে আছি আমি, যাকে খালাতো বোন নিজের বোন বলে জেনে এসেছি। ছোটবেলা থেকে সেই পিচি আমার সাথে আমার মা আমার বিয়ে ঠিক করেছে, আর বলছে বিয়ে না করলে সে নাকি মরে যাবে। ও আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি মানিক, বিসিএসএ প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদে সেই 23 জনের মধ্যে একজন। যেখানে সরকারি চাকরি মানেই সোনার হরিণ, সেখানে বিসিএস প্রাপ্তরা হল হীরার খনি না, এটা আমার মতামত নয়। আমি বিসিএস পাওয়ার আগেও যেমন সাধারণ ছিলাম, এখনও তাই আছি। তবে মানুষজনের ভাবসাব এ নিজেকে অসাধারণ ভাবতে হয় খানিকটা। সে যাক ভেবেছিলাম এবার মাকে হাসানোর জন্য রাজি করাব। কিন্তু যখনই আমি হাসার কথা তুললাম, সাথে সাথে মায়ের চেহারা আগুনের মতো জ্বলে উঠল। আমি এবারও তাকে আমার ডিসিশন দিলাম না, কেবল তার ডিসিশনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিন্তু তারপর মা যা বলল তা তো অসম্ভব। আমার পিচ্চি খালাতো বোনকে আমি বিয়ে করব কিনা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মায়ের মাথা ব্যথা হলো একজন আকাশ পার হওয়া মেয়ের সাথে আমার বিয়ের কথা ভাবতে পারাটা মায়ের কাছে অসম্ভব বলে মনে হতো। হ্যাঁ, ওর সাথে সম্পর্কের প্রায় 9 বছর হতে চল। এই 9 বছরের মেয়েটা আমার অসীম অবহেলা, সেও আমাকে ভালোবেসেছে। আমি রাতের পর রাত তাকে বলেছি আমি পড়া শেষ করে কল দিচ্ছি, থাম। তারপর আমি পড়তে পড়তে ঘুমিয়েছি। সে তার মতন অপেক্ষায় থেকেছে আমার। এসব তো বলছি না শেষ করার পর এর গল্প, তার আগেও এমন অনেক ঘটনা আছে যা এই মেয়েটা মুখ বুঝেই হয়ে গেছে। কেবল এতটুকুই বিশ্বাস রেখে দিন শেষে আমি তার। সে বয়স বাড়িয়েছে আমার জন্য, তার বাবার শাসন, মায়ের রাগ, বেশ খানিক সম্বন্ধ। বয়স পার হয়ে যাওয়ার দোহায় কোনো সমস্যা দেখিয়ে সে আমাকে ধরে রাখতে চায়নি, বরং সবসময় আমি যেটা পারবো না বলছি সে বলছে আমি জানি তুমি পারবে। মেয়েটা কিছু কারণে আমি উপেক্ষা করতেও পারিনি। বহুবার তার কথা ভেবে তাকে বলেছি তুমি বিয়ে করে নাও। তার সেই এক কথা, বিয়ে করলে তোমাকে করব নয়তো না। এই কথাটা খানিকটা স্বস্তি দিত আমাকে। আজকাল সে আমার উপেক্ষা সহ্য করে অবহেলা মেনে নেয়। যেতে চাইলে আটকায় না, করোনা ধরলে আর পরে কল দেয় না। নয়তো বছর অপেক্ষা করতে করতে মেয়েটার অপেক্ষা করার মতো কঠিন একটা রোগ হয়ে গেছে বোধ হয়। আমি জানি মেয়েটা কষ্ট পায়, রাতভর কাঁদে, সমাজের সব কথা, বাড়ি থেকে বিয়ের চাপ, সবটা হাসি মুখে মেনে নিয়ে মেয়েটা খুব ক্লান্তি বোধ করে। মাঝে মাঝে আমাকে বলে, মানি কিছু কথা ছিল। আমি জানি কি কথা, তবে মায়ের আপত্তির কথা বারবার তাকে শোনাতেও ভালো লাগে না আমার। তাই প্রায় দিন তার কোলে ভয় করি। হঠাৎ একদিন কল করে বলি, আর বলো না, খুব ব্যস্ত ছিলাম একদিন। তারপর সে নরমভাবে বলে, আমি জানি তো বিসিএস ক্যাডারের অনেক রকমের ব্যস্ততা থাকে। যাই হোক, পরের ক্লাসের জন্য বসে আছি, সময় হয়ে গেছে, রাখছি বলে কেটে দেয়। কথা বাড়ায় না আসে। আগে ঢাকা থেকে বাড়িতে আসলে তার জন্য সময় বের করে দেখা করতাম, আজকাল সেটাও কমিয়ে দিচ্ছি। মায়ের কিছু কথার প্রভাব আমার উপরে পড়ে গেছে। 28 বছর একটা মেয়ের জন্য বিশাল ব্যাপার। এখন আর হাসনাকে আমার ভালো লাগে না তেমন, হয়তো তাকে দেখার জন্য যে আমি ছটফট করতাম সেই আমি, তাই আজকাল আর তাকে দেখতে চাই না। কেন নাকি টাকা ইনকাম আর ক্যারিয়ার হওয়ার পরে মানুষের চিন্তাভাবনা আচমকাই বদলে যায়। আজকাল এসব আজব চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে সবসময়। কিন্তু সে সবকে আমি সময় দিই না। ঘাড়ে চড়ে বসার একটা সুকটান দেওয়ার তাগিদে বাসা থেকে বের হলাম। তারপর অনেক দিন পরে এক মুহূর্তের জন্য হাসনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করলাম। আকাশ মেঘলা হয়ে আসলো, হয়তো একটু পরে বৃষ্টি শুরু হবে। আমি স্কুলের পাশের মাঠে বসে একা একা অন্য কাউকে নিয়ে ভাবছি। স্কুল ছুটির পরে বৃষ্টিতে কত ভিজেছি আমরা না, এটা আমার মনে পড়তো না। সদ্য কিছু ছেলে মেয়েকে দেখেছি ভিজতে ভিজতে বাসার দিকে যেতে। 1-2টা বেনি করা মেয়ের দিকে চোখ যেতেই তার লাজুকতা দেখে বুঝলাম পাশের ছেলেটাকে সে খুব ভালোবাসে।
কিন্তু এই মেয়েটা কি জানে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছেলেটাকে ছেড়ে দেবে, এই ভেবে কিছুটা মন খারাপ হয়ে গেল। তারপর মনে হলো আচ্ছা আমিও একই কাজ করেছি। অতঃপর আর সেখানে বসে থাকলাম না। ঘড়িতে সময় তখন 2:30। হাসিনাকে এখন স্কুলে গেলে পাওয়া যাবে। আমি সোজা ওর স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম। সেখানে চাকরি করে আজ প্রায় 5 বছর। গেটের সামনে রিকশা থামতেই হাসিনার সাথে আমার চোকাচোকি হলো। ইশারায় বললাম উঠে বসতে। তারপর তার দিকে চোখ ফেরাতেই প্রথমবারের মতো উপলব্ধি করলাম চোখের নিচে ডার্ক সার্কেলগুলো। এগুলো যেন সাক্ষী তার রাতের পর রাত না ঘুমানোর। তারপর তার দিকে যতবার তাকালাম কেবল মনে হতে লাগল এই মেয়েটাকে তো একসময় খুব ভালোবাসতাম, এর জন্যই তো পাগলামো করতাম। তাহলে পাশাপাশি রিকশায় বসে ও আজ আমাদের এত দূরত্ব কেন? হাসো না এখন আর আমার সাথে কথা বলা দেখা করা। ফুচকার আবদার এসবের জন্য জেদ করে না কেন রিকশাটা হাসিনার বাড়ির সামনে থামাতে বললাম, ও কিছুই বল না, নেমে গেল। আমি বললাম আজ সন্ধ্যায় রিকশায় ঘুরব, নীল শাড়িটা পরে রেডি থেকে নিতে আসব। ও এবার মুচকি হেসে বলল অপেক্ষা করব। তারপর বাড়ির ভিতরে চলে গেল। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম, কারণ আপাতত মাথা কাজ করছে না, একটা ঘুম দরকার। প্রায় 8টা বাজে। ঘুমের ভাবটা কাটতেই আবারও ফোন বাজতে লাগল। ফোন ধরে বললাম বলো এমন কেন করো মানিক? কি করলাম? তোমার আসার কথা ছিল না, শরীর ঘুমাচ্ছিলাম। 10টায় আসছি বলে কেটে দিলাম। তারপর হাসনা দেওয়া খুব পছন্দের সাদা পাঞ্জাবিটা গায়ে দিলাম। ঘর থেকে বের হতেই মায়ের সামনে পড়লাম। তারপর মা বলল ফকিরের বাচ্চা, এত কাপড় থাকতেই ফালতু মেয়ে দেওয়া পাঞ্জাবিটাই তোর গায়ে দেওয়া লাগবে কেন? কোথায় যাওয়া হবে? না তোর বাসায় মানুষ আসবে, একটু পরে বের হচ্ছি না। টেবিলে প্লেট রাখতে রাখতে এসব বলল মা। আমি বললাম বড় আপা আসবে নাকি? মা বলল তোর আসবে, তোর তো ছুটি নাই, তাই আজকে রাতে বিয়ের সবটা করে নিতে চায়। আমি অবাক হলাম, তবে কিছু বললাম না। আবার রুমে এসে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর হাসিনাকে কল দিয়ে বললাম নিয়ে বের হব, আর তোমার ভোটার আইডিটা একটু দরকার আছে, নিয়ে এসো মনে করে। ও বিশেষ কিছু জানতে চাইল না, বলল আচ্ছা। তারপর আমি এখন ওকে নিয়ে কাজী অফিসে বসে আছি। কাগজপাতি ঠিক হলেই আমরা বিয়ে করব। হাসিনার চোখের চেয়ে বেশি ঝলকানি আর যেন একটু বেশি সুন্দর লাগছে, একদম হুদার চেয়েও বেশি সুন্দরী। বিয়ে পাত চুকিয়ে আমি হাসিনাকে নিয়ে বাড়ি ফিরলাম। দরজায় দাঁড়াতেই সবাই আমাদের দেখে হতভম্ব। মা ওকে দেখেই যা নয় তা বলা শুরু করে দিল। বড় আপা এগিয়ে এসে হাসনাকে বাড়ির ভিতরে সোফায় নিয়ে বসাল। তারপর বলল এতদিনে একটা কাজের কাজ করেছিস ভাই। মাপার কথায় অগ্নিমূর্তির ন্যায় বিগড়ে গেল। তারপর আবারও হাসনাকে বকতে লাগল। তখন আমি বলা শুরু করলাম মা, এই যে তোমার বড় মেয়ে, তার বয়স কত করে বিয়ে দিয়েছিলে? যেন 27, তাও নাকি আপা তোমার কাছে ছুটি ছিল? পাড়া প্রতিবেশী কিছু বললে তার উপরে ঝাঁপিয়ে পড়তে না করনি? অথচ আমার কত কত সময় ফিরে গেছে, মনে আছে তোমার? তবু তুমি বলতে আমার মেয়ে এখনো বুড়ি হয়নি, ওর আরও ভালো ঘরে বিয়ে দেব। তারপর একদিন আবার বিয়ে হয়ে গেল। তখনও তোমাকে বলতে শুনতাম মেয়ে তাকে আরও কিছুদিন রাখতে পারতাম। তোমার মেয়ে আকাশে তোমার কাছে খুকি ছিল। অথচ কথাটা যখন তোমার ছেলের ঘাড়ে এসে পড়ল তখন অন্যের মেয়েটা বুঝি। আজকে যদি আমি ভালো পজিশনে না থাকতাম, ভালো টাকা স্যালারি না পেতাম, তখনও কি তোমার মতবাদ এমনই থাকতো? কই, আজ থেকে 5 বছর আগে যখন ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম, তখন তো তুমি ওকে বলেছিলে এমন চাঁদ মুখে কেউ পছন্দ না করে থাকতে পারে। তাহলে আজকের সেই পছন্দের মেয়েটাকে তোমার কাছে বড়ই অসুন্দর লাগে। সেই মুখেই আজ কেন বয়সের ছাপ পড়ছে বলে লাগে? কারণ আজ তোমার ছেলে প্রতিষ্ঠিত, নাকি তুমি কয়েক হাজার টাকার মুখ বেশি দেখছো বলে? বেশি কিছু চাইনি মা, মেয়েটা আমার জন্য অনেক কিছু হয়েছে। একজন মেয়ের বিয়ের বয়স 18 পেরোতেই হয়ে যায়, সেখানে মেয়েটা আমার এত অবহেলা, অবজ্ঞা, উপেক্ষা সয়ে থেকে গেছে। শুধু আমার নয়, তোমার মতন অনেকের কাছেই তাকে শুনতে হয়েছে। এমনকি সেই তালিকায় তার পরিবারও রয়ে যায়। ওকে আমার জন্য মেনে নিও না মা, মন থেকে মেনে নাও, নয়তো এই সাংসারিক আগুনে আমরা সবাই পুড়ে যাব। মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে, মা মেনে নাও বলে পায়ে বসে গেলাম। আমার দেখাদেখি হাসনা এসে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাকে বলল খালাদের খাইয়ে দিতে, তারপর সে তার রুমে চলে গেল। আমরা আরও কিছুক্ষণ ওভাবে বসে থেকে নিজেদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রায় 6 মাস কেটে গেছে বিয়ের এখন, আর আমি হাসিনাকে অবহেলা করি না। হাসিনা আবারও আগের মতো বুক দিয়ে দিনভরের গল্প শোনায়। মা কি বল, কি করল? আমি প্রায় বলি ঢাকায় আসল সংসার করি, তার এক কথা আমার সংসার ফেলে যাওয়ার জো আছে।
মা একটু ১৯-২০ হলেই হাসিনা মা কই গেলি বলে বাড়ি মাথায় তুলে রাখে, তেল চুন পান সব কিছুতেই আমি। তাহলে বলো, এমন সংসার ছেড়ে কোথাও যাওয়া যায়? আমি কেবল হাসি আর ভাবি এই মেয়েটাকে সকালে আমি যে নিজেই ঠকে যেতাম। তার কিছুদিন পর আমার খালা বাড়িতে এসে জোরে জোরে চিল্লাতে লাগল আর বলতে লাগলো, আমার মেয়ের সাথে বিয়ের কথা ছিল আর আজ তোমার ছেলে একটা বুড়ি মেয়েকে বিয়ে করে এনেছে। আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মেয়ে কি কম সুন্দর নাকি এবার লেখাপড়ায় 2 পয়েন্ট পেয়েছে? হয়তো তার বয়স কম দেখায়। বাচ্চা মেয়ে তো কি হয়েছে, এর চাইতে কম বয়সী মেয়েরা কি সংসার করছে না? খালের মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেছি। আমার মাকে বলছে, তুই বোন হয়ে আমার সাথে এরকম বেইমানি করতে পারলে? মা বলল, আমি তো বেইমানি করিনি। আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছে, আমার ছেলের পছন্দের বাইরে তো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না। খেলা বল, তাহলে আগে কেন কথা দিয়েছিলেন? এখন তো আমার মেয়ে দানাপানি ছেড়ে মরতে বসেছে। মা বলল, এখন আর কি করার আছে আমার বলতো? তোর মেয়েকে পূজা খালা বলল, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু মা ছেলে কাউকে ছাড়ব না। খালের মুখে এরকম কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি জানি খালা এখন আমার বড় চাকরি হয়েছে তো তাই আর লোকটাকে সামলাতে পারছে না। আমি এসব ভাবতে লাগলাম। আমার মাকে বললাম, মা তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার বোনের পিচ্চি মেয়েকে আমি সব বুঝিয়ে বলবো। আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে। মা বলল, তাই যেন হয় বাবা, মেয়েটা যদি কিছু করে বসে তাহলে তো তোর উপর ঝামেলা হতে পারে। আমি বললাম, মাইনে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিভাবে কি করতে হয় আমার সব জানা আছে। তারপর একদিন খালার পিচ্চি মেয়েটা হঠাৎ আমাদের বাড়িতে আসলো। আমি তাকে বললাম, আসো তুমি আমার ঘরে আসো। পিচ্চি মেয়েটাই আমার রুমে আসলো। আমি তাকে বসতে বললাম, দেখলাম মেয়েটা কাছে। আমি বললাম, এই মেয়ে তুমি কাঁদছো কেন? মেয়েটা বলল, আমি আপনাকে ভালোবাসি তাই। আমি বললাম, তোমার কি ভালোবাসার বয়স হয়েছে? আর তোমার বিয়ের বয়স হয়নি, এখনই বিয়ের জন্য এত পাগল হয়েছ কেন? পিচ্চি মেয়েটা বলল, আপনার স্ত্রীর চাইতে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো। আমার বয়স কম হলেও বিয়ের সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আমি তো এই পিচ্চি মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। ছোট্ট একটা মেয়ে বলে কি, তার মাথায় তোমায় কি ভূত চাপিয়ে দিচ্ছে নাকি? আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কিছু দিন অপেক্ষা করো, আমি তোমায় বিয়ে করব, তুমি হবে আমার দ্বিতীয় স্ত্রী। এতে কি তোমার আপত্তি আছে? পিচ্চি মেয়েটি বলল, আমি শুধু আপনাকে চাই। বিয়ের 1 মাস পর আমায় বিদায় দিয়ে দিলেন, তাও আমাকে বিয়ে করুন, নইলে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারব না। পিচ্চি মেয়ে এসব কি বলে 1 মাস পর চলে যাবে? তাও তাকে বিয়ে করতে হবে? আমি তো কিছুই বুঝছি না। মেয়েটির মাথায় কি সমস্যা আছে নাকি? আমি মেয়েটাকে বললাম, তোমার 1 মাস হলেও চলবে, আর তুমি কিন্তু ছোট, তুমি আমার সকল চাওয়া পূরণ করতে পারবে কি? পিচ্চি মেয়েটা বলল, একবার আপনার দায়িত্ব দিয়ে দেখেন আমি পারি কিনা। মেয়েটির প্রত্যেকটা কথা আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। দিচ্ছি মেয়ের মুখে এসব কথা মানায়। আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। মেয়েটা বলল, কি পরীক্ষা করবেন? আমি বললাম, আমি যে তোমাকে বিয়ে করব সেটা আপাতত আমার স্ত্রীকে জানানো যাবে না। বিয়ে হয়ে গেলে পরে জানলে কোনো সমস্যা নাই, কিন্তু আগে যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। মেয়েটি বলল, কি পরীক্ষা? আপনি যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষায় পাশ করতে পারবো। আমি বললাম, তাহলে তো আমার সাথে একদিন দূরে কোথাও যেতে হবে। সে বলল, আপনি জেনে বলবেন সেখানেই যাব। আমি বললাম, তাহলে তোমায় নিয়ে পটুয়াখালী যাব ঘুরতে। সে খুশি হয়ে বলল, ঠিক আছে। আমি পরের দিন তাকে পটুয়াখালী ঘুরতে নিয়ে গেলাম। তারপর রাত হল, আমরা একটা হোটেলে উঠলাম। তারপর আমি বললাম, আজ রাতে তোমার পরীক্ষাটা নিবে। আমি বললাম, আচ্ছা তুমি আমায় সত্য করে বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? সে বলল, বাসি আপনাকে। আমি বললাম, এটা মিথ্যা, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাস, তাই না? সে বলল, না, আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তারপর যে ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসত সেই ছেলেটিকে আমি ডাক দিলাম, দিদার তুমি আসো তো। দিদার, তুমি সব খুলে বলো। দিদার বলল, স্যার, আপনার খালাতো বোন আমায় পাগলের মতো ভালোবাসত, কিন্তু আপনার যখন বড় চাকরি হয়ে গেছে তখন আপনার খালা তাকে আপনার কাছে বিয়ে দিতে চায়। আপনার খালা বল, দরকার হয় একদিনের জন্য ওকে বিয়ে কর, কারণ তার সম্পত্তির ভাগ আমি চাই। আপনার খেলা একজন লোভী মানুষ। আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, এসব কি বলেছে ছেলেটি? পিচ্চি মেয়েটি বলল, আমার কোনো দোষ নাই, সকল দোষ আমার মায়ের, কারণ আমি মায়ের পরামর্শে আমি আপনার সাথে বিয়ের নাটক করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেন।
আমি দিচ্ছি মেয়েটাকে বললাম আমি তোমায় মাফ করতে পারি। তবে আমি তোমাকে 2 বিঘা জমি তোমার নামে বিক্রি করে দিলাম। আর সেই টাকাটা দিয়ে তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো। আমি বুঝি ভালো স্যার, কি মর্ম। পিচ্চি মেয়েটি বলল, আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।